এই সংক্ষিপ্ত সারটি লাইফ চেঞ্জিং ট্রান্সফরমেশন দ্য পাথ ফ্রম হু ইউ আর টু হু ইউ ক্যান বি বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি আপনার দিনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো চিহ্নিত করা, আপনার বর্তমান এবং ভবিষ্যতের সত্তার মধ্যে পরিবর্তন করার ধারণা, টাকার মতো আপনার মানসিক শক্তি বা ইমোশনাল এনার্জি বাজেট করা এবং আপনার বাস্তবতা পরিবর্তন করার জন্য ফিউচার মেমোরি বা ভবিষ্যতের স্মৃতি ইনস্টল করার কৌশল সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেখানে আমরা বারবার দুর্বল হয়ে পড়ি। বাইরে থেকে দেখলে মনে হয় এগুলো খুব ছোট, যেমন ধরুন অ্যালার্ম বাজার পরের ঠিক 2 সেকেন্ড, কোনো জরুরি কাজ শুরু করার আগে সামান্য দ্বিধা, অথবা ছোট্ট একটা কমেন্ট যা আমাদের ইমোশন বা আবেগকে উস্কে দেয়। কিন্তু বাস্তবে এই ছোট মুহূর্তগুলোই আমাদের পুরো জীবনের দিক নির্ধারণ করে। একে বলা হয় ফ্র্যাকচার পয়েন্ট। এর মানে হলো সেই ফাটলগুলো যেখানে আমাদের পুরনো সত্তা এবং পুরনো অভ্যেসগুলো আমাদের আবার আঁকড়ে ধরে এবং নতুন ভার্সন হতে বাধা দেয়। এই ধারণাটি খুবই শক্তিশালী, কারণ অভ্যেস পরিবর্তন বা জীবনের রূপান্তর শুধুমাত্র বড় সিদ্ধান্তের মাধ্যমে হয় না। এটা ঘটে সেই ছোট মুহূর্তগুলোতে জিতে যেখানে আমরা সাধারণত হেরে যাই। কল্পনা করুন আপনি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ওঠার পরিকল্পনা করলেন, আর ঘুমানোর আগে আপনি মোটিভেশনে ভরপুর। রাতে ভাবছেন কাল থেকে একদম নতুন শুরু, কিন্তু যেই সকালের অ্যালার্ম বাজল, হাতে থাকে মাত্র 2 সেকেন্ড আর আপনি স্নুজ বাটন টিপে দিলেন। এরপর সারাদিন সেই একই অপরাধবোধ চলতে থাকে, কেন আমি উঠলাম না? এই 2 সেকেন্ডের সময়টুকুই হলো ফ্র্যাকচার পয়েন্ট। ঠিক একইভাবে কাজ শুরু করার আগে যে দ্বিধা কাজ করে, যেখানে মন বলে থাক একটু পরে শুরু করব, সেটাও একটা ফ্র্যাকচার পয়েন্ট। ঠিক এই জায়গাতেই আপনার পুরনো সত্তা জিতে যায়, আর নতুন আপনি বা নিউ ইউ জীবনে সঠিকভাবে প্রবেশ করতে পারে না। ফ্র্যাকচার পয়েন্ট অ্যাওয়ারনেস বা সচেতনতার মানে হলো আপনি আপনার জীবনের সেই নির্দিষ্ট মুহূর্তগুলো চিহ্নিত করবেন যেখানে আপনি ভেঙে পড়েন, এবং তারপর সেই মুহূর্তগুলোর জন্য আগে থেকেই একটা কৌশল তৈরি করবেন যাতে সেই সময় এলে আপনি পিছলে না যান। এই দক্ষতাটি খুব আন্ডাররেটেড বা অবহেলিত, কিন্তু যদি গভীরভাবে বোঝা যায় তবে এটি জীবন পরিবর্তনকারী হতে পারে। এবার আসুন বিষয়টাকে একটু মজার এবং সহজভাবে বোঝা যাক। আপনার জীবনকে একটা গেম বা খেলা হিসেবে ভাবুন। প্রতিটা লেভেলের একটা ছোট বস ফাইট আছে। এই বস খুব বড় নয়, কিন্তু সে খুব চালাক। সে জানে ঠিক কোথায় আপনাকে আটকাতে হবে। যেই অ্যালার্ম বাজে, সাথে সাথে ভেতরের যে আওয়াজটা বলে আর 5 মিনিট, সেটাই আপনার সেই ছোট বস। আপনার পরিকল্পনা যতই বড় হোক না কেন, যদি আপনি এই ছোট বসকে হারানো না শেখেন, তবে আপনি পরের লেভেলে যেতে পারবেন না। পরিবর্তনের জগতে মানুষ লক্ষ্য নির্ধারণ, ধারাবাহিকতা এবং শৃঙ্খলা নিয়ে অনেক কথা বলে, কিন্তু ফ্র্যাকচার পয়েন্ট অ্যাওয়ারনেস বা সচেতনতা হলো সেই জিনিস যা ছাড়া অন্য সব থিওরি অসম্পূর্ণ। এর কারণ হলো শৃঙ্খলার আসল পরীক্ষা ঘটে সেই ছোট মুহূর্তে যখন মন অজুহাত তৈরি করতে শুরু করে। আসল খেলাটা হলো যে ফ্র্যাকচার পয়েন্টগুলো খুব সূক্ষ্ম হয়, অর্থাৎ এগুলো দেখতে এত ছোট এবং স্বাভাবিক লাগে যে আমরা এগুলোকে ব্যর্থতার কারণ হিসেবে ধরিই না। আমরা ভাবি যে এটা আমাদের মোটিভেশনের অভাব, আমাদের ইচ্ছা শক্তি কম, বা আমাদের ব্যক্তিত্বই এমন, কিন্তু এটা সত্য নয়। সত্য হলো আমরা বারবার একই 2 বা 4টে ক্রিটিক্যাল পয়েন্টে ব্যর্থ হই। উদাহরণস্বরূপ, পারভেজের যদি পড়া শুরু করতে সমস্যা হয়, সে ভাববে পড়া খুব বোরিং, মনোযোগ আসে না, অথবা সে প্রাকৃতিকভাবেই দীর্ঘসূত্রিতায় ভোগে। কিন্তু বাস্তবতা হলো পড়তে বসার ঠিক 30 সেকেন্ড আগে তার মন হাজারটা অজুহাত তৈরি করে। একটু পানি খেয়ে আসি, একবার ফোনটা চেক করে নিই, এখন ঠিক মুড নেই, 5 মিনিট পর শুরু করব। আর সে প্রতিবার এই অজুহাতগুলোকে জিততে দেয়। এটাই তার ফ্র্যাকচার পয়েন্ট। এখন ফ্র্যাকচার পয়েন্ট সচেতনতার জাদু এখান থেকেই শুরু হয়। যখন আপনি আপনার ফ্র্যাকচার পয়েন্টগুলো পর্যবেক্ষণ করতে শুরু করেন, যেমন কখন আমি ভেঙে পড়ি, কোন সেকেন্ডে বা কোন মুহূর্তে আমার পুরনো অভ্যেসগুলো নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন আপনি খুব বিরল একটা দক্ষতা অর্জন করেন। আপনি আপনার জীবনকে বাইরে থেকে দেখতে শুরু করেন। আপনি তখন আর শুধু অভিনেতা থাকেন না, আপনি নির্দেশক হয়ে যান। আপনি যদি লক্ষ্য করেন, প্রতিবারই ক্ষতিটা আসে এই ছোট ছোট সিদ্ধান্তগুলো থেকে। অ্যালার্মের
পরের 2 সেকেন্ড, কাজ শুরু করার আগের 30 সেকেন্ডের অস্থিরতা, ছোট্ট একটা আবেগীয় বিষয় যা নিয়ে আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান, একঘেয়েমির মুহূর্তে ফোন হাতে তুলে নেওয়া বা অল্প একটু স্ট্রেস হলেই কমফর্ট ফুড খাওয়া, এই সব হলো ছোট ছোট ফ্র্যাকচার পয়েন্ট যেখানে আপনার পুরনো সত্তা আপনাকে টেনে পুরনো ট্র্যাকে ফিরিয়ে নিয়ে যায়। এখন এর সমাধান কি? সমাধান এটা নয় যে আপনাকে সুপার হিউম্যান হতে হবে। সমাধান হলো প্রি প্ল্যানিং বা পূর্ব পরিকল্পনা। ঠিক যেমন সৈনিকরা আক্রমণের সময় কিভাবে প্রতিক্রিয়া দেবে তা আগে থেকেই রিহার্সাল বা মহড়া দেয়, তেমনি আমাদেরও আমাদের ফ্র্যাকচার পয়েন্টগুলোর জন্য ছোট ছোট স্ক্রিপ্ট তৈরি করতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার ফ্র্যাকচার পয়েন্ট হয় অ্যালার্মের বিষয়টি, তবে রাতেই সিদ্ধান্ত নিন যে অ্যালার্ম বাজার সাথে সাথে আপনি 3টি গভীর শ্বাস নেবেন এবং বিছানা থেকে উঠে বিছানার বাইরে গিয়ে দাঁড়াবেন। এই অতি ক্ষুদ্র কাজটি আপনার পুরনো অভ্যেসের প্যাটার্ন ভেঙে দেয়। যদি আপনার ফ্র্যাকচার পয়েন্ট হয় কাজ শুরু করার আগে দ্বিধা, তবে আপনি 10 সেকেন্ডের নিয়ম তৈরি করতে পারেন। কাজ খোলার সাথে সাথে আপনি মাত্র 10 সেকেন্ডের জন্য কাজ করবেন। মন 10 সেকেন্ডের বিষয়টি খেয়াল করে না, আর এর মাধ্যমেই আপনি মোমেন্টাম বা গতিতে চলে আসেন। ইমোশনাল ট্রিগারের ক্ষেত্রেও আপনি আগে থেকেই পরিকল্পনা করতে পারেন। যেমন যখন রাগ অনুভব করবেন তখন উত্তর দেওয়ার আগে 20 সেকেন্ডের বিরতি নেবেন। ফ্র্যাকচার পয়েন্ট অ্যাওয়ারনেসের আসল সুবিধা হলো আপনি নিজেকে দোষ দেওয়া বন্ধ করেন। আপনি বুঝতে পারেন যে আপনি দুর্বল নন, আপনি কেবল একই ছোট জায়গায় আটকে যাচ্ছেন, আর একবার সেই জায়গাটি চিহ্নিত করলে তা পরিবর্তন করা আশ্চর্যজনকভাবে সহজ হয়ে যায়। এটাকে একটা চেইন বা শিকলের মতো ভাবুন। পুরো চেইনটি শক্তিশালী, কিন্তু এক জায়গায় এটি দুর্বল। যদি আপনি সেই দুর্বল পয়েন্টটিকে শক্তিশালী করেন, তাহলে পুরো চেইনটি শক্তিশালী হয়ে যায়। আপনার অভ্যেসগুলো চেইনের মতো। যদি আপনি শুধু ওই 2 বা 4টে ফ্র্যাকচার পয়েন্ট পরিবর্তন করেন যেখানে আপনি পিছলে যান, তাহলে আপনার পুরো জীবনের মান বদলে যায়। এই সচেতনতার সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনাকে প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য করে তোলে। আপনি জানতে পারেন কোন মুহূর্তে আপনি ভুল পথে যেতে উদ্যত, আর যখন আপনি জানেন বিপদ কখন আসছে, তখন আপনি তা এড়াতে বা জয় করতে প্রস্তুত থাকেন। এবার একটু মনোবিজ্ঞান বা সাইকোলজি বোঝা যাক সহজ ভাষায়। আমাদের মস্তিষ্ক আরাম চায়। যখন আমরা কোনো নতুন অভ্যেস শুরু করার চেষ্টা করি, মস্তিষ্ক অস্বস্তি বোধ করে। এটি এড়ানোর জন্য অজুহাত দেয়। এই অজুহাতগুলো ফ্র্যাকচার পয়েন্টে সক্রিয় হয়ে ওঠে। এর মানে হলো মন আপনার উপর পূর্ণ নিয়ন্ত্রণ দেখায় কেবল ওই মুহূর্তটুকু। যদি আপনি সেই মুহূর্তটুকু মাত্র 10 থেকে 20 সেকেন্ড টিকে থাকতে পারেন, তবে বাকি কাজ সহজ হয়ে যায়। এজন্যই বিশেষজ্ঞরা বলেন যে ইচ্ছাশক্তির আসল প্রয়োজন কেবল কয়েক সেকেন্ডের জন্য। অভ্যেস গঠনের সবচেয়ে কঠিন অংশ হলো শুরুর ওই ছোট্ট মুহূর্তটা। একবার সেই বাধা পার করলে আপনি ফ্লো বা প্রবাহে চলে আসেন। ফ্র্যাকচার পয়েন্ট সচেতনতার আরেকটি সুবিধা হলো এটি আপনাকে আত্মবোঝাপড়া দেয়। আপনি আপনার দুর্বল মুহূর্তগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ভয় পাওয়া বন্ধ করেন। আপনি সেগুলোকে মেনে নিতে এবং সামলাতে শেখেন। এখন ব্যবহারিকভাবে কি করা উচিত? প্রথম ধাপ, ঠিক কোন মুহূর্তে আপনি ব্যর্থ হন তা পর্যবেক্ষণ করুন। এটা খুব ছোট পর্যবেক্ষণ হতে পারে, যেমন পড়তে বসার সাথে সাথেই আমি ফোন হাতে নিই। দ্বিতীয় ধাপ, সেই মুহূর্তের জন্য একটি ছোট পরিকল্পনা তৈরি করুন। এমন একটি কাজ যা 5 থেকে 10 সেকেন্ড দীর্ঘ এবং প্যাটার্নটি ভেঙে দেয়। তৃতীয় ধাপ, সেই পরিকল্পনাটি প্রতিদিন অনুশীলন করুন। কয়েকদিনের মধ্যে এটি অটোমেটিক হয়ে যাবে। যখন আপনি এই দক্ষতাটি বিকাশ করেন, তখন আপনি একটি খুব বিরল জিনিস অর্জন করেন, মাইক্রো মোমেন্টস বা অতি ক্ষুদ্র মুহূর্তগুলোতে আত্মনিয়ন্ত্রণ। আর এই মাইক্রো মোমেন্টসগুলোই পুরো জীবন পরিবর্তন করে দেয়। রূপান্তর বাইরে থেকে দেখতে অনেক বড় মনে হয়, কিন্তু এটি শুরু হয় ফ্র্যাকচার পয়েন্টে, সবচেয়ে ক্ষুদ্র পয়েন্ট যেখানে পুরনো আপনি সাধারণত জিতে যায়। যদি আপনি ওই একটি ছোট পয়েন্টে জেতা শিখে যান, তবে বাস্তবে আপনি সব জায়গায় জিততে শুরু করেন। জীবনে পরিবর্তন কোনো নাটকীয় উপায়ে আসে না। কোনো নাটকীয় মোটিভেশনাল স্পিচ বা বড় পরিকল্পনা আপনাকে আমূল পরিবর্তন করে না। আসল রূপান্তর ঘটে যখন আপনি মাইক্রোস্কোপিক লেভেলে আপনার দুর্বলতাগুলো চিহ্নিত করতে শেখেন। প্রতিবার যখন আপনি আপনার ফ্র্যাকচার পয়েন্টে জিতেন, আপনার মস্তিষ্ক একটি নতুন পরিচয় তৈরি করে। আপনি নিজেকে প্রমাণ করেন যে আমি পরিবর্তন হতে পারি, এবং এই ছোট জয়গুলো আপনার পুরো পরিচয়কে নতুন আকার দেয়। শুধু ভাবুন, যদি আপনি আপনার জীবনের মাত্র 3টি প্রধান ফ্র্যাকচার পয়েন্ট চিহ্নিত করেন এবং সেগুলোকে ওভাররাইড বা অতিক্রম করেন, তবে আপনার উৎপাদনশীলতা,
মেজাজ, স্বাস্থ্য, শৃঙ্খলা সবকিছু 10 গুণ ভালো হতে পারে। এটি কোনো জটিল তত্ত্ব নয়, এটি কেবল সচেতনতা যোগ ছোট অ্যাকশনের দর্শন। সচেতনতা হলো এই যে এটি সেই মুহূর্ত যেখানে আমি সাধারণত ভেঙে পড়ি। অ্যাকশন হলো এই যে আমি এবার তা করব না, আমি আমার নতুন পরিকল্পনা অনুসরণ করব। যখন সচেতনতা এবং কাজ একত্রিত হয়, পুরনো অভ্যাসগুলো ধীরে ধীরে তাদের শক্তি হারায়, আর যখন পুরনো অভ্যাস শক্তি হারায়, নতুন অভ্যাস অনায়াসে তৈরি হয়। মূল কথা শুধু এটাই, ফ্র্যাকচার পয়েন্টগুলো চিহ্নিত করুন, সেগুলোকে জয় করার জন্য একটি পূর্ব পরিকল্পনা তৈরি করুন এবং প্রতিবার সেই পরিকল্পনা অনুসরণ করুন। এই ছোট বিজয়গুলোই আপনার জীবনের বড় বিজয় হয়ে উঠবে। যারা নিজেদের পরিবর্তন করতে সফল হয়, তারা এই কারণে সফল নয় যে তাদের ইচ্ছা শক্তি খুব প্রবল। তারা সফল কারণ তারা তাদের ফ্র্যাকচার পয়েন্টগুলো বুঝতে পেরেছিল, এবং এই বোঝাপড়াই হলো রূপান্তরের আসল শুরু। প্রতিটি মানুষের ভেতরে দুটি সংস্করণ বা ভার্সন বাস করে। এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু যদি আপনি আপনার দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ করেন, তবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি সবসময় একরকম থাকেন না। কখনো কখনো আপনি সুপার মোটিভেটেড ভার্সন হয়ে ওঠেন, ভবিষ্যৎমুখী, শৃঙ্খলিত, ফোকাসড। আবার কখনো হঠাৎ করেই আপনি এমন এক সংস্করণে পরিণত হন যে কেবল আরাম খোঁজে, পুরনো অভ্যাসে আটকে থাকে এবং অজুহাত দেয়। এই দুটি সংস্করণ হল U1 এবং U2। U1 হলো সেই সত্তা যা আপনার পুরনো অভ্যাস, পুরনো চিন্তাভাবনা, পুরনো ভয় এবং পুরনো সীমাবদ্ধতা দিয়ে তৈরি। এটি সেই আপনি যে কমফর্ট জোন বা আরামের গণ্ডিতে থাকতে চায়, সহজেই বিভ্রান্ত হয় এবং কঠিন কাজ এড়িয়ে চলে। এই সংস্করণটি অটো পাইলট মোডে চলে, অর্থাৎ কোনো চিন্তাভাবনা ছাড়া, সচেতনতা ছাড়াই এটি সেই কাজগুলোই করে যা এটি বছরের পর বছর ধরে করে আসছে। U2 হলো সেই ব্যক্তি যা আপনি হতে চান, ভবিষ্যতের সেরা সংস্করণ। সেই সংস্করণ যার মধ্যে আপনি শৃঙ্খলিত, লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম করেন, বিভ্রান্তি নিয়ন্ত্রণ করেন এবং নিজের জীবনের দায়িত্ব নেন। এই সংস্করণটি আত্মবিশ্বাসী, গ্রোথ মাইন্ডসেট রাখে এবং উন্নতি করতে চায়। জীবনে সমস্যা তখন হয় যখন আমরা না বুঝে কোনো উদ্দেশ্য ছাড়া U1-এ কাজ করতে থাকি, অনেকটা ফোনের ডিফল্ট প্রোফাইলের মতো। সকাল হওয়ার সাথে সাথেই বা আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ আসার সাথে সাথেই আমাদের পুরনো মোড সক্রিয় হয়ে যায়। আমরা ভাবিও না যে আমরা কোন মোড থেকে কাজ করছি, আর এই কারণেই মানুষ আত্ম উন্নয়নের যাত্রায় আটকে যায়। কিন্তু ভাবুন তো, যদি আপনি সচেতনভাবে মোড পরিবর্তন করতে পারতেন, ঠিক যেমন মোবাইলে প্রোফাইল সুইচ হয়, ওয়ার্ক মোড, গেমিং মোড, গেস্ট মোড, ঠিক একইভাবে আপনি নিজের ভেতরে U1 এবং U2 এর মধ্যে পরিবর্তন করতে পারতেন। যদি আপনি এই দক্ষতাটি শেখেন, তবে তাৎক্ষণিক আচরণ পরিবর্তন সম্ভব হয়ে ওঠে। নতুন অভ্যাস তৈরি করতে আপনার মাসের পর মাস সময় লাগবে না। পরিবর্তনটি এক মুহূর্তেই ঘটতে পারে, কারণ আপনি আপনার পুরনো সংস্করণ থেকে বেরিয়ে ভবিষ্যৎ সংস্করণে প্রবেশ করেন। এই ধারণাটিকে বলা হয় ভার্সন সুইচিং, এবং এটি যতটা জটিল শোনাচ্ছে ততটা নয়। এটি কেবল সচেতনভাবে সেই পরিচয়টি সক্রিয় করার কৌশল যা আপনাকে আরও ভালো করে। এবার আসুন একটি সহজ এবং মজার উদাহরণ দিয়ে এটি বোঝা যাক। কল্পনা করুন আপনি গেম খেলছেন। গেমে বিভিন্ন চরিত্র থাকে, একজন শক্তিশালী, একজন দ্রুত, একজন বুদ্ধিমান। যেই আপনি চরিত্র পরিবর্তন করেন, আপনার পুরো শক্তি এবং স্টাইল বদলে যায়। একইভাবে আপনার জীবনেও চরিত্র আছে, U1 এবং U2। একমাত্র পার্থক্য হলো এই চরিত্রগুলো বাইরে থেকে আসে না, ভেতর থেকে আসে। মস্তিষ্ক U1-কে খুব পছন্দ করে, কারণ এটি সহজ, কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না। সেই একই পুরনো রুটিন অনুসরণ করা, সেই একই আরাম বেছে নেওয়া। অন্যদিকে U2 এর জন্য একটু প্রচেষ্টার প্রয়োজন হয়, কিন্তু এর পুরস্কারও বড়। এই সংস্করণটি আপনার স্বপ্ন এবং লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দেয়। এখন সমস্যা হলো, মানুষ বেশিরভাগ সময় জম্বি মোডে থাকে, অর্থাৎ তারা চিন্তা করে না, তারা কেবল স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। হাতে ফোন থাকলে স্ক্রোলিং শুরু হয়, বিছানায় থাকলে অনেকক্ষণ শুয়ে থাকা, কাজ কঠিন হলে পিছিয়ে দেওয়া। এটি U1-এর অপারেটিং সিস্টেম, পুরনো, সেকেলে, কিন্তু খুব প্রভাবশালী। কিন্তু জাদু তখনই শুরু হয় যখন আপনি সচেতনভাবে সিদ্ধান্ত নেন যে আমি এখন কোন ভার্সন থেকে কাজ করছি। যদি আপনি এই সহজ প্রশ্নটি নিজেকে করতে থাকেন, তবে সচেতনতা আসার সাথে সাথেই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। আপনি একটি পছন্দ বা চয়েস পান, আর চয়েস আসার সাথে সাথেই ভার্সন সুইচিং শুরু হয়। এটাই হলো ইচ্ছাকৃত পরিচয় পরিবর্তনের শক্তি। এবার সেই সহজ লাইনটি নিয়ে কথা বলা যাক, যে এই পুরো ধারণার মেরুদণ্ড। এই মুহূর্তে আমি ফিউচার মি বা ভবিষ্যতের আমি হিসেবে কাজ করতে পছন্দ করছি।
এই লাইনটি এতটাই শক্তিশালী যে আপনি যদি সঠিক সময়ে এটি বলেন, এমনকি মনে মনেও বলতে পারেন, তবে তাৎক্ষণিক একটি পরিবর্তন আসে। কল্পনা করুন আপনি পড়তে বসতে যাচ্ছেন, কিন্তু মন বলছে একটু পরে করব। এটি U1 কথা বলছে। এই মুহূর্তে যদি আপনি চোখ বন্ধ করেন, 1 সেকেন্ডের জন্য থামেন এবং বলেন, এই মুহূর্তে আমি ফিউচার মি হিসেবে কাজ করতে পছন্দ করছি, তবে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। ফিউচার মি মানে U2 সে কি করত? সে অবিলম্বে কাজ শুরু করত, সে বিভ্রান্তি বা ডিস্ট্র্যাকশন উপেক্ষা করত, সে নিজেকে প্রমাণ করে যে নিয়ন্ত্রণ তার হাতে। আপনার মস্তিষ্ক আসলে পরিচয় অনুযায়ী কাজ করে। যদি আপনি নিজেকে U1 মনে করেন, তবে আপনার কাজগুলো সেরকম হবে। কিন্তু যদি আপনি পরিচয়ের স্তরে নিজেকে U2 ঘোষণা করেন, তবে আপনার আচরণ সেই অনুযায়ী পরিবর্তিত হবে। U1 বলে আজ বাদ দিই, U2 বলে চলো মাত্র 5 মিনিট কাজ করি। U1 বলে আমার মুড নেই, U2 বলে মুড পরে আসবে, আগে কাজ। U1 বলে কাল থেকে শুরু করব, U2 বলে এখনকার সময়ের ওপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ আছে। ভার্সন সুইচিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনার দুর্বলতাকে দূর করে না, বরং এটি পাশ কাটিয়ে যায়। দুর্বলতা সেখানেই থাকে, কিন্তু ভার্সন পরিবর্তন করে আপনি একে পরাস্ত করেন। এবং ভার্সন সুইচিংয়ের সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এটি কোনো দীর্ঘ প্রক্রিয়া নয়। এর জন্য প্রয়োজন কেবল 1 সেকেন্ডের সচেতনতা এবং একটি পছন্দ। আর এই পছন্দই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এবার একটু গভীর মনোবিজ্ঞানে যাওয়া যাক। সহজ ভাষায়, আমাদের মস্তিষ্ক আইডেন্টিটি স্টেবিলিটি বা পরিচয়ের স্থিতিশীলতা পছন্দ করে। এর মানে হলো, যদি আপনি নিজেকে বলেন আমি অলস, মস্তিষ্ক সেই পরিচয় অনুযায়ী আচরণ তৈরি করবে। যদি আপনি বলেন আমি সুশৃঙ্খল, মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে শৃঙ্খলা সমর্থক কাজগুলো বেছে নেবে। পরিচয় কাজকে চালিত করে এবং কাজ পরিচয়কে শক্তিশালী করে। বেশিরভাগ মানুষ কাজ দিয়ে অভ্যেস পরিবর্তন করতে চায়, কিন্তু আসল পরিবর্তন ঘটে পরিচয় থেকে। ভার্সন সুইচিং মুহূর্তের পর মুহূর্ত পরিচয় সক্রিয় করে। এখন ভাবুন, যদি আপনি সচেতনভাবে দিনে 5 বারও U2 সক্রিয় করেন, তবে আপনার জীবনের দিক নাটকীয়ভাবে পরিবর্তিত হবে। আসুন কিছু বাস্তব জীবনের পরিস্থিতি দেখি যেখানে ভার্সন সুইচিং কাজ করতে পারে। সকালে ঘুম থেকে ওঠার সময় অ্যালার্ম বাজল, U1 বলবে স্নুজ। 1 সেকেন্ড থামুন এবং বলুন, এই মুহূর্তে আমি ফিউচার মি হিসেবে কাজ করতে পছন্দ করছি। U2 উঠে পড়বে। ব্যায়ামের সময় U1 বলবে আজ আমি ক্লান্ত। ফিউচার মি পরিচয় বলবে আমি 2.0 মোডে আছি, আমি ধারাবাহিকতা দেখাই। পড়া বা অধ্যয়নের সময় U1 বলবে একটু ফোনটা চেক করি। U2 বলবে আমি কেবল 2 পৃষ্ঠা পড়ব। রাগ বা তর্কের সময় U1 প্রতিক্রিয়া দেখাবে, U2 জবাব দেবে বা রেসপন্ড করবে। আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে U1 আবেগপ্রবণ খরচ করবে, U2 দীর্ঘমেয়াদী চিন্তা করবে। এই পরিবর্তন কোনো নাটক নয়, এটি একটি অভ্যন্তরীণ সুইচ এবং এটি কেবল সচেতনতা এবং সিদ্ধান্তের মাধ্যমে সক্রিয় হয়। এখন আমি আপনাকে একটি শক্তিশালী ভিজুয়ালাইজেশন ট্রিক বা কৌশল বলছি। যখনই আপনি নিজেকে U2 সক্রিয় করতে চাইবেন, কল্পনা করুন যে একটি অদৃশ্য রিমোট আছে। সেই রিমোটে 2টি বোতাম আছে, 1.0 এবং 2.0। যখন আপনি নিজেকে U1 এর মতো আচরণ করতে দেখবেন, তখন কেবল 1 সেকেন্ডের জন্য কাল্পনিক রিমোটটি তুলুন এবং 2.0 বোতাম টিপুন। এটি বাচ্চাদের মতো মনে হলেও বৈজ্ঞানিকভাবে এটি কাজ করে, কারণ আমাদের মস্তিষ্ক ভিজুয়ালাইজেশনকে বাস্তবতার মতোই মনে করে। U2 সংস্করণে কাজ করার মানে এই নয় যে আপনি নিখুঁত হয়ে যাবেন, এর মানে শুধু এই যে আপনি পুরনো অটোপাইলট ভেঙে ফেলছেন এবং একটি নতুন পরিচয় সক্রিয় করছেন। এবং প্রতিবার আপনি এটি করলে আপনার মস্তিষ্কের ওয়্যারিং বা গঠন পরিবর্তিত হয়। নিউরোসায়েন্স বলে যে বারবার পরিচয় ভিত্তিক কাজগুলো নিউরাল পাথওয়ে বা স্নায়ুবিক পথ তৈরি করে। আপনি যত বেশি U2 মোডে কাজ করবেন, আপনার মস্তিষ্ক তত বেশি সেই প্যাটার্নটিকে ডিফল্ট বা স্বাভাবিক করে তুলবে এবং কয়েক মাসের মধ্যে আপনার পুরনো U1 দুর্বল হতে শুরু করবে। এর অজুহাতগুলো দুর্বল হতে শুরু করবে। সবচেয়ে বড় ভুল ধারণা হলো মানুষ মনে করে পরিবর্তন ধীর গতিতে হয়। হ্যাঁ, দীর্ঘমেয়াদী ফলাফল ধীর গতির, কিন্তু পরিবর্তন বা শিফট তাৎক্ষণিক। প্রতিটি রূপান্তর একটি ছোট সুইচ দিয়ে শুরু হয়। ভার্সন সুইচিং হলো সেই তাৎক্ষণিক সুইচ। আরেকটি সুন্দর বিষয় হলো U2 কোনো নিখুঁত সুপারহিউম্যান নয়, এটি কেবল সেই সংস্করণ যা সর্বদা কিছুটা সঠিক পছন্দ করে, কেবল কিছুটা। কিন্তু এই ছোট পছন্দ দীর্ঘমেয়াদে বিশাল পার্থক্য তৈরি করে। U1 বলবে আজ পুরো অধ্যায় পড়ো, আপনি চাপে পড়ে কিছুই পড়বেন না। U2 বলবে মাত্র 10 মিনিট পড়ো, এবং সেই 10 মিনিট প্রায় 40 মিনিটে পরিণত হয়। এটাই জাদু। এখন একটি গুরুত্বপূর্ণ কথা, U1কে ঘৃণা করবেন না,
সেও আপনারই একটি অংশ। সেই সংস্করণ আপনাকে বিশ্রাম দেয়, আপনাকে সার্ভাইভাল বা টিকে থাকার মোডে রাখে। কিন্তু জীবনে উন্নতি আসে U2 এর কারণে। আপনাকে চিরকাল U2 হতে হবে না, তবে যখনই প্রয়োজন তখন U2 বেছে নিন। দিনের 24 ঘন্টা U2 হওয়া জরুরি নয়। কেবল সেই 15 থেকে 20টি গুরুত্বপূর্ণ মুহূর্তেই U2 হন, যেখানে সিদ্ধান্তগুলো জীবন পরিবর্তনকারী। এবং এই মুহূর্তগুলোতে যদি আপনি বলেন, এই মুহূর্তে আমি ফিউচার মি হিসেবে কাজ করতে পছন্দ করছি, তবে আপনি তাৎক্ষণিক সঠিক পথে চলে যাবেন। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক U2কে ডিফল্ট বা স্বাভাবিক করে তুলতে শুরু করে। আপনার চিন্তাভাবনা বদলায়, পছন্দ বদলায়, অভ্যেস বদলায় এবং ফলাফলও বদলায়। কল্পনা করুন যে আপনি 1 বছর ধরে ভার্সন সুইচিং দক্ষতা ব্যবহার করছেন, প্রতিটি সিদ্ধান্তে নয়, কেবল ছোট এবং ক্রিটিক্যাল মুহূর্তগুলোতে। 1 বছর পর আপনার ভবিষ্যৎ সংস্করণ কতটা শক্তিশালী হবে? আপনার উৎপাদনশীলতা, আত্মবিশ্বাস, ধারাবাহিকতা, শৃঙ্খলা সবকিছু একটি নতুন স্তরে থাকবে। জীবনে একটি বড় পরিবর্তন একটি সেকেন্ডের পছন্দ দিয়ে শুরু হয়। সেই সেকেন্ড যখন আপনি প্রশ্ন করেন, আমি এখন কে, 1.0 নাকি 2.0? এবং যদি উত্তর 1.0 হয়, তবে কেবল সুইচ টিপুন। ভার্সন সুইচিং কোনো মাজুক নয়, কিন্তু এর প্রভাব জাদুকরী। এটা এমন যেন আপনি নিজেই আপনার জীবনের স্টিয়ারিং হুইল ধরে আছেন। আগে অটোপাইলট চলছিল, এখন আপনি চালাচ্ছেন। শুধু মনে রাখবেন, U2 বাইরে কোথাও নেই, সে আপনার ভিতরেই আছে, আপনার তাকে সক্রিয় করার অপেক্ষায়। এবং সক্রিয়করণ শুরু হয় কেবল একটি সহজ লাইন দিয়ে, এই মুহূর্তে আমি ফিউচার মি হিসেবে কাজ করতে পছন্দ করছি। যদি আপনি দৈনন্দিন জীবনে এটি প্র্যাকটিস শুরু করেন, তবে রূপান্তর কেবল স্বপ্ন থাকবে না, এটি বাস্তবে পরিণত হবে। আমরা প্রায়ই মনে করি যে জীবন পরিবর্তন করতে হলে আমাদের টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা শিখতে হবে। আমরা প্ল্যানার কিনি, সময়সূচি তৈরি করি, টু ডু লিস্ট বানাই, কিন্তু কয়েকদিন পর উৎসাহ শেষ হয়ে যায় এবং আমরা সেই একই পুরনো চক্রে ফিরে আসি। কেন এমন হয়? কারণ আসল সমস্যা সময়ের নয়, সমস্যা হলো ইমোশনাল এনার্জি বা মানসিক শক্তির। সময় সবার জন্য সমান, 24 ঘন্টা। পার্থক্য হলো সারাদিন কাজ করার মতো মানসিক ক্ষমতা কার অবশিষ্ট থাকে আর কার থাকে না। এই ধারণাটি হলো ইমোশনাল এনার্জি বাজেটিং বা মানসিক মুদ্রা বুদ্ধিমানের সাথে খরচ করা। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ শারীরিকভাবে ক্লান্ত হয় না, কিন্তু মানসিকভাবে ক্লান্ত হয়। তাদের সময় ফুরায় না, তাদের ইমোশনাল এনার্জি ফুরিয়ে যায়। আপনি শারীরিকভাবে দিনে অনেক কাজ করতে পারেন, কিন্তু যেই ইমোশনাল এনার্জি শেষ হয়ে যায়, এমনকি সহজ কাজও ভারী মনে হয়। এই কারণেই অনেকে বলেন, আমি সারাদিন কিছুই করিনি, তবুও আমি খুব ক্লান্ত। কারণ শরীর থেকে নয়, আবেগ থেকে শক্তি শেষ হয়ে গেছে। এবার বোঝা যাক ইমোশনাল কারেন্সি কি। প্রতিটি মানুষের কাছে প্রতিদিন একটি অদৃশ্য মানি ব্যাগ থাকে, যাতে ইমোশনাল এনার্জি জমা থাকে। বৈজ্ঞানিকভাবে একে বলা হয় ডিসিশন এনার্জি, উইল পাওয়ার, ইমোশনাল রেগুলেশন ক্যাপাসিটি এবং সোশ্যাল ব্যাটারি। সহজ ভাষায় বুঝুন, মোবাইলের ব্যাটারির মতো। সকালে 100% চার্জ থাকে এবং সারাদিন বিভিন্ন অ্যাপ এটি খরচ করতে থাকে। কিছু অ্যাপ হালকাভাবে খরচ করে, কিছু অ্যাপ খুব বেশি। এবং যদি আপনি সঠিক অ্যাপগুলোকে প্রাধান্য না দেন, তবে সন্ধ্যের মধ্যে ব্যাটারি ডেড হয়ে যায়। একইভাবে কিছু জিনিস আপনার ইমোশনাল এনার্জি হালকাভাবে খরচ করে, আর কিছু খুব বেশি। সিদ্ধান্ত নেওয়া, কঠিন কথোপকথন, কোনো টক্সিক বা বিষাক্ত মানুষের সাথে ডিল করা, সোশ্যালাইজেশন, অতিরিক্ত চিন্তা, ইমোশনাল ট্রিগার, এই সবই ভারী ড্রেনার বা শক্তি শোষক। অন্যদিকে সৃজনশীল কাজ, অর্থপূর্ণ অগ্রগতি, শৃঙ্খলা ভিত্তিক অভ্যেস, এগুলি শক্তি বিনিয়োগ করে এবং রিটার্ন দেয়। অর্থাৎ এগুলি আপনার পরিচয়কে বড় করে। রূপান্তরের আসল কৌশল হল আপনি সেই কাজগুলো আগে করেন যা আপনার পরিচয় তৈরি করে, সেই কাজগুলো নয় যা আপনার ইমোশনাল ব্যাটারি শেষ করে জিরো করে দেয়। এটাই হলো ইমোশনাল এনার্জি বাজেটিং। এবার একটি মজার এবং প্রাসঙ্গিক উদাহরণ দিয়ে এটি বোঝা যাক। কল্পনা করুন আপনার ইমোশনাল এনার্জি একটি ডিজিটাল মুদ্রা। ধরুন সকালে আপনার কাছে 100টি কয়েন আছে। এখন দেখুন সারাদিনে আপনি সেগুলো কোথায় খরচ করেন। 30টি কয়েন সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ে খরচ হলো বিনা কারণে কোনো ফলাফল ছাড়াই। 25টি কয়েন ছোটখাটো অপ্রয়োজনীয় সিদ্ধান্তে, কি পড়ব, কি খাবো, কোন ভিডিও দেখব। 20টি কয়েন অন্যদের কথায় মানসিকভাবে প্রতিক্রিয়া দেখাতে। 15টি কয়েন অপরাধ বোধে, আজও ব্যায়াম করলাম না, আমি খুব অলস, আমি কিছুই করতে পারি না। এবং যখন আপনি আপনার গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে কাজ করতে চান, তখন আপনার কাছে মাত্র 10টি কয়েন অবশিষ্ট থাকে, যা দিয়ে অর্থপূর্ণ কিছুই করা যায় না। ফলাফল, আপনি মনে করেন আপনার সময় নেই,
অথচ বাস্তবে ইমোশনাল বাজেট জিরো হয়ে গেছে। এখন ইমোশনাল এনার্জি বাজেটিং ঠিক এই শিক্ষাটাই দেয়। দিনের শুরুতেই আপনার কারেন্সি বা মুদ্রা সেই কাজগুলোতে রাখুন যা আপনার পরিচয় বৃদ্ধি করে, যেমন শেখা, সৃষ্টি করা, শৃঙ্খলাভিত্তিক অভ্যাস, দীর্ঘমেয়াদী লক্ষ্য। যখন আপনি সকালে আপনার সর্বোচ্চ মূল্যের কাজগুলো করেন, তখন আপনি আপনার ফিউচার সেলফ বা ভবিষ্যতের নিজের উপর বিনিয়োগ করছেন। আর যখন আপনি কম মূল্যের কাজে শক্তি নষ্ট করেন, তখন আপনি পকেট খালি সংস্করণে পরিণত হন, ইমোশনালি ব্রোক বা দেউলিয়া। এবার গভীর বোঝাপড়ার দিকে যাওয়া যাক, কিন্তু খুব সহজ ভাষায়। ইমোশনাল এনার্জি বা মানসিক শক্তি 4টি প্রধান রূপে আসে। 1. ডিসিশন এনার্জি বা সিদ্ধান্তের শক্তি। প্রতিটি সিদ্ধান্ত একটি ছোট কয়েন খেয়ে ফেলে। এজন্যই সফল মানুষরা রুটিন সহজ রাখেন। হাসানের একই পোশাক পরার অভ্যাসটি কোনো কৌতুক ছিল না। তিনি ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্তজনিত ক্লান্তি এড়িয়ে চলতেন। আপনি যত অপ্রয়োজনীয় সিদ্ধান্ত দূর করবেন, তত বেশি শক্তি সঞ্চয় করবেন। 2. উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি সীমিত। মানুষ মনে করে শৃঙ্খলা ইচ্ছাশক্তি থেকে আসে, কিন্তু দিনের বেলায় ইচ্ছাশক্তি ফুরিয়ে যায়। ইমোশনাল বাজেটিং বলে ইচ্ছাশক্তি গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করুন। সিস্টেমের মাধ্যমে ছোট প্রলোভন এড়িয়ে চলুন। প্রধান লক্ষ্যগুলোর জন্য ইচ্ছাশক্তি বাঁচিয়ে রাখুন। 3. ইমোশনাল স্টেবিলিটি বা মানসিক স্থিতিশীলতা। আপনি যদি ছোট ছোট বিষয়ে আতঙ্কিত হন, প্রতিক্রিয়া দেখান, অতিরিক্ত চিন্তা করেন, তবে আপনার ইমোশনাল ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। স্থিতিশীলতা মানে আবেগহীন হওয়া নয়, এর মানে হলো আপনি সবকিছুতে আপনার শক্তি নষ্ট করেন না। 4. সোশ্যাল ব্যাটারি। সামাজিক মিথস্ক্রিয়া, তা ইতিবাচক বা নেতিবাচক যাই হোক, শক্তি নেয়। কারো সাথে কথা বলা, কারো কথা শোনা, কাউকে বোঝানো, এই সবই ইমোশনাল কয়েন নেয়। এবং বিশেষ করে টক্সিক বা নেতিবাচক মানুষের সাথে ডিল করা আপনাকে ভেতর থেকে খালি করে দেয়। এখন রূপান্তরের আসল খেলা এখান থেকেই শুরু হয়। জীবন পরিবর্তন মানে এই নয় যে আপনি আরও ব্যস্ত হয়ে পড়বেন, আরও বেশি কাজ করবেন বা সবকিছু নিখুঁত করবেন। জীবন তখনই বদলায় যখন আপনি আপনার ইমোশনাল কারেন্সি বা মানসিক মুদ্রা বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করতে শুরু করেন। এখন আমি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলতে যাচ্ছি, মনোযোগ দিয়ে পড়ুন। উন্নতি তাদের হয় না যারা খুব কঠোর পরিশ্রম করে। উন্নতি তাদের হয় যারা তাদের ইমোশনাল কারেন্সি বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করে। এটা তাদের হয় যারা তাদের ইমোশনাল এনার্জি সঠিক জায়গায় খরচ করে। আসুন এবার ব্যবহারিক উদাহরণ দেখি। উদাহরণ 1. মর্নিং এনার্জি বা সকালের শক্তি। সকালে আপনার কারেন্সি সর্বোচ্চ থাকে। যদি আপনি সকালে ফোন হাতে নেন এবং সোশ্যাল মিডিয়া ওপেন করেন, তবে আপনি আপনার সেরা কয়েনগুলো সেই অ্যাপগুলোকে দিচ্ছেন যা শূন্য রিটার্ন দেয়। এ কারণেই সারাদিন মোটিভেশন কম থাকে। যদি আপনি সকালে আপনার বৃদ্ধির কাজগুলো করেন, পড়া, লেখা, শেখা, ব্যায়াম, তবে পরিচয় তৈরি হয় এবং দিনের দিক ঠিক হয়ে যায়। উদাহরণ 2. টক্সিক সম্পর্ক। কিছু মানুষ এমন হয় যারা প্রতিদিন আপনার ব্যাটারি ড্রেন বা শুষে নেয়। তাদের নেতিবাচকতা, অভিযোগ, তর্ক আপনার শক্তি খেয়ে ফেলে। ইমোশনাল বাজেটিং বলে যে এমন মানুষের কাছ থেকে আপনার মানসিক দূরত্ব বজায় রাখা আপনার ভবিষ্যতের সুরক্ষা। উদাহরণ 3. ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা। ওভার থিঙ্কিং ব্যাকগ্রাউন্ডে চলা একটি ভারী অ্যাপের মতো যা ব্যাটারি শুষে নিতে থাকে। এটি কোনো কাজ করে না, কিন্তু ব্যাটারি শেষ করে দেয়। যখন আপনি জার্নালিং, মেডিটেশন বা স্বচ্ছতার মাধ্যমে অতিরিক্ত চিন্তা কমান, তখন আপনি সেই শক্তি এমন কাজে লাগাতে পারেন যা প্রকৃত উন্নতি দেয়। উদাহরণ 4. অপ্রয়োজনীয় সিদ্ধান্ত। আপনি যদি দিনে 100 বার ভাবেন কি খাবো, কি দেখব, কি পড়ব, কি করব, তবে ইমোশনাল কারেন্সি ভেসে যায়। রুটিন সহজ করে আপনি কয়েন বাঁচাতে পারেন। এখন ইমোশনাল বাজেটিংয়ের সবচেয়ে শক্তিশালী স্তরটি আসে আইডেন্টিটি বেসড প্রায়োরিটাইজেশন বা পরিচয় ভিত্তিক অধ্যাধিকার। রূপান্তর তখনই ঘটে যখন আপনি সেই কাজগুলো আগে করেন যা আপনার পরিচয় তৈরি করে, সেই কাজগুলো নয় যা আপনাকে সেই একই পুরনো সংস্করণে রাখে। উদাহরণস্বরূপ, স্ক্রলিং আপনাকে U1-এ রাখে, শেখা আপনাকে U2-তে নিয়ে যায়, অপ্রয়োজনীয় তর্ক 1-0-তে আটকে রাখে, আত্মনিয়ন্ত্রণ 2-0 মোডে অ্যাক্টিভ করে।
আবেগপ্রবণ সিদ্ধান্ত 1-0-তে রাখে। শৃঙ্খলাভিত্তিক পছন্দ আপনাকে 2-0-তে উন্নীত করে। এখন আসল প্রশ্ন হল, আপনি আপনার ইমোশনাল কয়েন কোথায় বিনিয়োগ করছেন? যদি আপনি আপনার কয়েনগুলো অর্থহীন জিনিসে দেন, সোশ্যাল মিডিয়া ফাইট, গসিপ, অতিরিক্ত চিন্তা, তুলনা, নেতিবাচকতা, তবে আপনার জীবনের মান পড়তেই থাকবে। কিন্তু যদি কয়েন বিনিয়োগ করেন শিক্ষা, বৃদ্ধির অভ্যাস, ভবিষ্যতের লক্ষ্য, গুরুত্বপূর্ণ দক্ষতা, ফিটনেস, মানসিক পরিণক্কতা, তবে আপনার পরিচয় দিন দিন শক্তিশালী হবে। এবার আরও একটি মজার বিষয় বুঝুন। ইমোশনাল এনার্জি বাজেটিং আপনাকে শান্ত করে তোলে। যখন আপনি জানেন যে আপনার কারেন্সি সীমিত, তখন আপনি তা নষ্ট করেন না। আপনি অপ্রয়োজনীয় বিষয়ে প্রতিক্রিয়া দেখান না। আপনি অকেজো মানুষকে গুরুত্ব দেন না। আপনি অর্থহীন তর্কে উপেক্ষা করেন। আপনি নিজেকে জোর না করেই ইমোশনালি ইন্টেলিজেন্ট বা মানসিকভাবে বুদ্ধিমান হয়ে ওঠেন, কারণ আপনি কারেন্সি সঞ্চয় করছেন। এখন আসুন একটি দৈনিক কৌশল বা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা যাক, যা আপনি অবিলম্বে প্রয়োগ করতে পারেন। প্রতিদিন সকালে নিজেকে একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করুন, আজ আমাকে আমার ইমোশনাল এনার্জি কোথায় বিনিয়োগ করতে হবে? আপনি নিজেই অনুভব করবেন যে কিছু জিনিসে শক্তি দেওয়া লাভজনক নয়, কিছু জিনিস আপনার পরিচয় তৈরি করে। এবার রাতের কৌশল। দিন শেষ হওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কোথায় আমার শক্তি নষ্ট করেছি এবং কোথায় বিনিয়োগ করেছি। এই সহজ প্রতিফলন আপনার সচেতনতাকে তীক্ষ্ণ করবে। এবার আরও একটি দারুণ অন্তর্দৃষ্টি। এই ধারণাটি বলে যে বার্নআউট সময়ের কারণে হয় না, এটি ইমোশনাল মিসম্যানেজমেন্ট বা আবেগের অব্যবস্থাপনার কারণে হয়। আপনি দিনে 14 ঘন্টা কাজ করতে পারেন, কিন্তু যদি কাজটি অর্থপূর্ণ এবং পরিচয় ভিত্তিক হয়, তবে আপনি কম ক্লান্ত হবেন। কিন্তু যদি দিনে মাত্র 2 ঘন্টাও নেতিবাচক চাপের কাজ করেন, তবে আপনি সারাদিন নিজেকে নিঃশেষ অনুভব করবেন। এখন ইমোশনাল এনার্জি বাজেটিংয়ের গভীরতম অংশ। আপনার ইমোশনাল কারেন্সি শুধুমাত্র সেখানেই খরচ করা উচিত যেখানে আপনার ফিউচার আইডেন্টিটি বা ভবিষ্যতের পরিচয় রিটার্ন পায়। অর্থাৎ ব্যায়াম শক্তি নেয় কিন্তু বিনিময়ে আত্মবিশ্বাস দেয়, শেখা শক্তি নেয় কিন্তু বিনিময়ে বৃদ্ধি দেয়, দক্ষতা সংগঠন শক্তি নেয় কিন্তু বিনিময়ে সফলতা দেয়, আত্মনিয়ন্ত্রণ শক্তি নেয় কিন্তু বিনিময়ে একটি শক্তিশালী পরিচয় দেয়, মাইন্ডলেস বা চিন্তাহীন স্ক্রলিং শক্তি নেয় এবং বিনিময়ে শূন্য দেয়, তর্ক শক্তি নেয় এবং বিনিময়ে হতাশা দেয়। এখন ভাবুন, কোন বিনিয়োগ আপনাকে ভবিষ্যতে ধনী করবে? ইমোশনাল এনার্জি বাজেটিং একটি সহজ ধারণা, কিন্তু যদি আপনি এটি প্রয়োগ করেন 6 মাসে আপনার পরিচয় সম্পূর্ণ বদলে যেতে পারে। এখন শেষ গোল্ডেন রুল বা স্বর্ণালী নিয়মটি জেনে নিন। যেই জিনিসটি আপনার ইমোশনাল কারেন্সি শুষে নেয় তা এড়িয়ে চলা আপনার দায়িত্ব। যেই জিনিসটি আপনার পরিচয় তৈরি করে তাকে অগ্রাধিকার দেওয়া আপনার প্রতিশ্রুতি। জীবনে রূপান্তর সময় থেকে নয়, ইমোশনাল এনার্জি থেকে ঘটে। যখন আপনি সঠিক সময়ে সঠিক জিনিসগুলোতে আপনার ইমোশনাল ব্যাটারি খরচ করতে শেখেন, তখন আপনি অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। তাই প্রতিদিন কেবল একটি প্রশ্ন মনে রাখবেন, আজ আমার ইমোশনাল কারেন্সি কোথায় যাবে? অপচয়ে নাকি বৃদ্ধিতে? এই একটি প্রশ্নই আপনার পুরো পরিচয়ের ভবিষ্যৎ ঠিক করবে। আমরা প্রায়ই আমাদের মস্তিষ্ককে একটি মেশিনের মতো মনে করি, ইনপুট দাও, আউটপুট নাও। কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক বেশি জাদুকরী। মস্তিষ্কের সবচেয়ে মজার বিষয় হলো, এটি বাস্তব অভিজ্ঞতা এবং প্রাণবন্ত কল্পনার মধ্যে খুব বেশি পার্থক্য করতে পারে না। অর্থাৎ যদি আপনি কোনো কিছুকে সত্যের মতো খুব গভীরভাবে ভিজুয়ালাইজ বা কল্পনা করেন, তবে আপনার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড সেটাকে বাস্তব মনে করে এবং শরীরে এবং আচরণে একই রকম প্রতিক্রিয়া তৈরি করে। এই কারণেই কিছু মানুষ ভবিষ্যৎ নিয়ে ভেবে উত্তেজিত হয় এবং কেউ ভয়ে জমে যায়, কারণ মস্তিষ্ক ভিজুয়ালাইজেশনকে তাৎক্ষণিক বাস্তবতা হিসেবে বোঝে। ফিউচার মেমোরি ইনস্টলেশন হল এই ব্রেন সায়েন্সের ওপর ভিত্তি করে একটি শক্তিশালী কৌশল। এই কৌশলটি বলে যে যদি আপনি প্রতিদিন মাত্র 3 থেকে 5 মিনিটের জন্য আপনার ফিউচার সেলফ বা ভবিষ্যতের নিজেকে বিস্তারিতভাবে কল্পনা করেন, মানে ঠিক যেন সেই ভবিষ্যৎ ইতিমধ্যেই আপনার জীবনের একটি অংশ, তবে আপনার অবচেতন মন সেই ফিউচার আইডেন্টিটিকে সত্য হিসেবে গ্রহণ করে। আর যখন কোনো পরিচয় অবচেতন মনে সেট হয়ে যায়, তখন আচরণ আপনা আপনিই বদলাতে শুরু করে। আপনাকে ধাক্কা দিতে হবে না, আপনার মস্তিষ্ক নিজেই আপনাকে সঠিক পথে চালিত করতে শুরু করবে। এবার আসুন এটিকে একটি সহজ, মজাদার এবং গভীরভাবে বোঝার মতো স্টাইল দেওয়া যাক। কল্পনা করুন আপনার মস্তিষ্ক একজন সিনেমার পরিচালক। সে প্রতিদিন দৃশ্য ধারণ করে, কিছু বাস্তব, কিছু কল্পিত, কিন্তু সে মেমোরি ব্যাংক বা
স্মৃতির ভাণ্ডারে উভয়ই প্রায় একইভাবে জমা রাখে। এখন যদি আপনি তাকে প্রতিদিন আপনার ফিউচার সেলফের সিনেমা দেখান, ঠিক যেমন একজন প্রশিক্ষিত অভিনেতা রিহার্সাল বা মহড়া দেয়, তবে পরিচালক অর্থাৎ আপনার মস্তিষ্ক সেই চরিত্রটিকে আপনার আসল চরিত্র হিসেবে বিবেচনা করতে শুরু করে, এবং যেই মস্তিষ্ক অনুভব করে এটাই আমি, আপনার আচরণ সেই অনুযায়ী গড়ে উঠতে শুরু করে। এই কৌশলটিকে ফিউচার মেমরি ইনস্টলেশন বলা হয়, কারণ আপনি বর্তমান সময়ে ভবিষ্যতের স্মৃতি ইনস্টল করছেন। ঠিক যেমন আপনি সফটওয়্যারে একটি নতুন আপডেট ইনস্টল করেন, একইভাবে আপনি আপনার পরিচয়ে একটি নতুন সংস্করণ ইনস্টল করেন, U2 এর উন্নত সংস্করণ। এবার আসুন একটু বিজ্ঞানের সাহায্যে এটি বোঝা যাক, কিন্তু খুব সহজ ভাষায়। মস্তিষ্কের ভেতরে মিরর নিউরন থাকে, যা কল্পিত অভিজ্ঞতাগুলোকে এমনভাবে সক্রিয় করে যেন আপনি সত্যি সেই কাজটি করছেন। এই কারণে একটি ভয়ের সিনেমা দেখলে শরীরে উত্তেজনা তৈরি হয়, রোম্যান্টিক দৃশ্য দেখলে হার্ট রেট বা হৃদস্পন্দন পরিবর্তিত হয়, এবং মোটিভেশনাল ভিডিও দেখলে ডোপামিন আসে। আপনার মস্তিষ্ক কল্পনা এবং বাস্তবতাকে আলাদা রাখতে পারে না। তাই যদি আপনি প্রতিদিন কল্পনা করেন যে আপনি সুশৃঙ্খল, আপনি আত্মবিশ্বাসী, আপনি আর্থিকভাবে স্থিতিশীল, আপনি পড়াশোনায় টপ করছেন, আপনি একটি ব্যবসা গড়ে তুলছেন, আপনি ফিট এবং এনার্জেটিক, তবে আপনার মস্তিষ্ক এটিকে ভবিষ্যতের লক্ষ্য হিসেবে নয়, বরং বর্তমান পরিচয় হিসেবে বুঝতে শুরু করে। এবং যখন পরিচয় পরিবর্তিত হয়, অভ্যাসগুলি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়, কারণ মস্তিষ্ক পরিচয় অনুযায়ী কাজ করে। এখন আসলে কিভাবে ফিউচার মেমরি ইনস্টলেশন করবেন? এটি খুব সহজ এবং এতে কোনো জটিল মেডিটেশনের প্রয়োজন নেই। প্রতিদিন মাত্র 3 থেকে 5 মিনিটের জন্য যে কোনো শান্ত জায়গায় বসুন এবং আপনার ফিউচার সেলফের একটি পরিষ্কার মানসিক সিনেমা তৈরি করুন, চোখ বন্ধ করে হোক বা খোলা রেখে, যা আপনার কাছে আরামদায়ক মনে হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আসে। ভিজুয়ালাইজেশন বিস্তারিত হতে হবে। যত বেশি বিস্তারিত হবে, মস্তিষ্ক তত একে বাস্তব মনে করবে। আপনি যদি ভবিষ্যতে সুশৃঙ্খল হতে চান, তবে কল্পনা করুন যে আপনি সকালে সহজেই ঘুম থেকে উঠছেন, পানি পান করছেন, ব্যায়াম করছেন। সেই সময় ঘরটি কেমন, আপনি কোন পোশাক পরে আছেন, মুখটি কেমন দেখাচ্ছে, কতটা সতেজ লাগছে। আপনি এই বিবরণগুলি যত বেশি বাস্তব করবেন, আপনার মস্তিষ্ক তত একে বাস্তবতার মতো সংরক্ষণ করবে। পরিশেষে মনে রাখবেন যে রূপান্তর ঘটে ফ্র্যাকচার পয়েন্ট নামক ক্ষুদ্র মুহূর্তগুলিতে। এর জন্য প্রয়োজন আপনার ভবিষ্যতের পরিচয় পরিবর্তন করা বা সুইচ করা, আপনার ইমোশনাল এনার্জি বা মানসিক শক্তি বুদ্ধিমানের সাথে বাজেট করা, এবং আজই ভবিষ্যতের স্মৃতি ইনস্টল করা। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।